আমরা আজকে ক্লাস শুরু করছি। তো মিডল ইস্ট ক্রাইসিস অ্যান্ড কোলন দিয়ে লিখলাম ইটস ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট কি হতে পারে? টাইটেলটা কি ছিল আমাদের, বলেন তো একটু। হুম। হ্যালো। Assessing the ripple effects on Bangladesh's economy. ইটস ইম্প্যাক্ট অন দা ইকোনমি অফ বাংলাদেশ। ঠিক আছে, ধরেন আমার এই হলো গিয়ে টপিক। ঠিক আছে, ফর হুইচ আই উইল রাইট 300 ওয়ার্ড আর্টিকেল। ঠিক আছে, স্টাইল কোথায় গেল আমার আবার? হ্যাঁ, মানে পুরোটাকে নো স্পেসিং দিয়ে দেই, একটু দাঁড়ান। হুম। তা আমাকে ধরেন বলছে যে ভাই তুমি এইরকম একটা আর্টিকেল লেখো, ঠিক আছে, মিডল ইস্ট আর্টিকেল ক্রাইসিসের উপরে। এখন প্রশ্ন হচ্ছে কি লিখবেন তাহলে। তো আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে যেটা আপনাদেরকে বলি সব সময়, যে ভাই যে কোনো রাইটিং এরই হচ্ছে কি থাকে, একটা ইন্ট্রো থাকে, একটা মূল বডি থাকে, একটা হচ্ছে কনক্লুশন থাকে। ঠিক আছে, এবং ইন্ট্রোতে কি করতে হবে, একদম টু দি পয়েন্টে আপনার পুরো ব্যাপারটাকে তুলে ধরতে হবে যে আপনি আসলে কি লিখবেন না লিখবেন। তো যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আসলে কি লিখবেন ইন্ট্রোডা, এই এই প্যারাগ্রাফটাতে আপনি কি বলবেন, বলেন তো বুদ্ধি করে একটু শুনি। আপনি হয়তোবা বলবেন যে আহ, বলবেন যে কি, যে আমি আমার প্যারাগ্রাফে কি করব। ধরেন মিডল ইস্ট ক্রাইসিসের একটা 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 ব্রিফ একটা একটা কি বলে প্যারাগ্রাফে আপনি ব্রিফলি জাস্ট ডিসকাস করবেন দ্য কারেন্ট কন্ডিশন অফ মিডল ইস্ট ক্রাইসিস। ঠিক আছে, এবং আর কি করবেন, আর হচ্ছে বাংলাদেশের ইকোনমিতে পসিবল যেই ইফেক্ট গুলো আছে, সেই ইফেক্ট গুলো হয়তো বা আপনি মেনশন করবেন। এই তো করবেন, আর তো কিছু না নাকি? হ্যালো। জি দাদা। আচ্ছা, তাহলে আমরা এইটুকু যদি করি তাহলে এটাকে আমরা কি করব, ইন্ট্রোডাকশনে লিখে দেব। তো লিখে দেওয়ার পূর্বে আমরা কি করবো, প্রথমে একটা জেনারেল স্টেটমেন্ট দিব রিলিজ ক্রাইসিস সম্পর্কে। ঠিক আছে, আমরা কি লিখব, আমরা লিখব যে দ্য প্রিভেইলিং কন্ডিশন ইন দ্য মিডল ইস্ট টেরিটরি, মিডল ইস্ট টেরিটরিতে বা মিডল ইস্ট অঞ্চলে বা ভূমিতে আপনার যে বিদ্যমান যে কন্ডিশনটা আছে, ইমানুল হোসেন স্ক্রিনে দাঁড়ান না, আপনার যে বিদ্যমান যেই ইস্যুটা মানে কন্ডিশনটা আছে, সেই কন্ডিশনটা কি করতেছে, সেই কন্ডিশনটা কি করতেছে, আমরা বলতে পারি যে হ্যাজ রেজাল্টেড ইন, যা কি করেছে, মানে পর্যবসিত এই হয়েছে। অঞ্চলে আপনার যে টেরিটরি বাদ দিতে বলছে, বাদ দিলাম। দ্য প্রিভেলিং কন্ডিশন ইন দ্য মিডল ইস্ট হ্যাজ রেজাল্টেড ইন, কি লিখবেন, সেভারেল, ঠিক আছে, সেভারেল আনপ্রেসিডেন্টেড আনপ্রেসিডেন্টেড ক্রাইসিস। তো আমরা এখানে একটা সুন্দর জিনিস লিখতে পারি, আমরা লিখতে পারি যে ডিউ টু দ্য প্রিভেইলিং কন্ডিশন ইন দ্য মিডল ইস্ট। ঠিক আছে, আহ, আমরা কি লিখবো, যে মেনি, সরি, সেভারাল আনপ্রেসিডেন্টেড ইস্যুস, ডিউ টু দ্য প্রিভেইলিং কন্ডিশন, ঠিক আছে, বা কন্ডিশন যেটাই বলুক, ইন দ্য মিডল ইস্ট সেভারাল আনপ্রেসিডেন্টেড ইস্যুস, হ্যাঁ, কি হবো, হ্যাভ বিকাম অ্যাপিয়ারেন্ট, হ্যাভ বিকাম অ্যাপিয়ারেন্ট ইন মেনি ইকোনমিস। ইকোনমিস মানে অনেক অর্থনীতিতে দেখা যাচ্ছে, অনেক অর্থনীতি বলতে বেসিক্যালি আই এম ইন্ডিকেটিং হোয়াট, আই এম ইন্ডিকেটিং যেমন বাংলাদেশের অর্থনীতি, পাকিস্তানের অর্থনীতি, ইন্ডিয়ার অর্থনীতি, আমেরিকার অর্থনীতি, এরকম বোঝাচ্ছে। তো ডিউ টু দ্য প্রিভেইলিং কন্ডিশনস ইন দ্য মিডল ইস্ট several unprecedented issues have become apparent in many economies. এবার এই বাক্যটা তো আমি লিখলাম, সিম্পল সেন্টেন্স। এখন এই বাক্যটার
এই যে ইন প্রিপোজিশন, এই যে ইন প্রিপোজিশন, এই ইন প্রিপোজিশনের অবজেক্টটা কে বলেন তো বুদ্ধি করে? The Middle East. Many হ্যাঁ, economic. মিডল ইস্ট। এখন এই মিডল ইস্টের জন্য আপনি তাহলে একটা কি অ্যাডজেক্টিভ জানতে পারতেন না? আচ্ছা, আমি যদি বলি, তাহলে এটা কমার আগেই বসবে। আমি যদি বলি যে উইটনেসিং দ্যাট ইজ উইটনেসিং কি দা দা দ্যাট ইজ উইটনেসিং দ্যাট ইজ উইটনেসিং কি দ্যাট ইজ উইটনেসিং ইউএস দা ইউএস ইসরায়েল led armies invasion। আর্মিস লিখবো হচ্ছে গিয়ে কি ব্রুটাল ইনভেশন, ব্রুটাল ইনভেশন, ঠিক আছে? যেটা কি উইটনেস করতেছে? ইউএস এবং ইসরায়েলের নেতৃত্বাধীন আর্মির যে আপনার ব্রুটাল ইনভেশন, মানে ভয়াবহ আক্রমণ উইটনেস করতেছে। তা আমি যদি এখান থেকে দ্যাট কেটে দেই আর উইটনেস কেটে দেই, কেমন হবে বলুন তো বুদ্ধি করে? ইস কেটে দিলে কি হবে? ডিউ টু দ্য প্রিভেইলিং কন্ডিশনস ইন দ্য মিডল ইস্ট, witnessing the US Israel led army's brutal invasion, several unprecedented issues have become apparent in many economies। ঠিক আছে বাক্য? ঠিক আছে। সো একেবারেই র লেখা, কোনো প্রিপারেশন নাই। ইভেন আমি ল্যাপটপ পাইছি আসছে খুব পরে, দেখেন শুধু ওয়ার্ড আর সেন্টেন্সের স্ট্রাকচার পারলে কত সুন্দর সুন্দর বাক্য বানানো যায়। দিস সেন্টেন্স, এই বাক্যটা কি এখনো কি সিম্পল, কম্পাউন্ড না কমপ্লেক্স বলেন তো বুদ্ধি করে? Simple. Simple sentence. স্টিল একটা সিম্পল সেন্টেন্স। এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। দিস ইজ স্টিল এ সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটা জেনারেলাইজড স্টেটমেন্ট লেখার প্ল্যান ছিল, সেইটা আমি লিখা ফেলাইছি। সো আই এম ফাইন নাও, ওকে ডান। নাও আমি কি করব? আমি লিখব যে কনজিকুয়েন্টলি, কনজিকুয়েন্টলি, কনজিকুয়েন্টলি ফলশ্রুতিতে দ্য ইকোনমি অফ বাংলাদেশ হ্যাজ অলসো বিন enduring, sorry, enduring, এখানে একটা সেভারেলের আগে তো বড় কম বসছে কেন জানি, whatever. So consequently ফলশ্রুতিতে the economy of Bangladesh has also been enduring, হ্যাঁ, কি এন্ডিউর করতেছে, কি সহ্য করতেছে? আহ, Economical crisis. আপনি যদি মনে করেন যে তিনটা জিনিসকে ফোকাস করে লিখতে পারেন, একটা হচ্ছে হায়ার ইনফ্লেশন, আর একটা একটা হচ্ছে হায়ার ইনফ্লেশন, আর আর কি কি প্রবলেম উইটনেস করতেছে বলেন তো দেখি। Oil crisis. তাহলে আমরা Oil লিখি, crisis, হ্যাঁ আমরা লিখি যে হায়ার supply chain ইনফ্লেশন, disruption, হায়ার Remittance. ইনফ্লেশনারি প্রেশার, তারপরে হচ্ছে অয়েল ক্রাইসিস, এন্ড হোয়াট? Price hike. remittance, Remittance হতে পারে। Supply chain disruption. সাপ্লাই চেইন ডিসরাপশন হতে পারে, হ্যাঁ, Disruption. সাপ্লাই চেইন ডিসরাপশনস। ওকে, লিখলাম, হ্যাঁ। সো আপনি বলতে চাচ্ছেন যে সুমন ভাই, বাংলাদেশের ইকোনমি বেসিক্যালি এই তিনটা প্রবলেম ফেস করতেছে। ভালো, মানলাম, ভালো। তাহলে আমি যদি মনে করে থাকি যে আমি তিনটা জিনিসকে নিয়ে লিখবো, তাহলে এটাই আমি মেনশন করে দিলাম যে কনসিকুয়েন্টলি দ্য ইকোনমি অফ বাংলাদেশ হ্যাজ অলসো বিন এন্ডিউরিং থ্রি চ্যালেঞ্জেস। দেখেন, থ্রি চ্যালেঞ্জেস লিখে দিলাম, দেখেন থ্রি চ্যালেঞ্জেস, এই যে হুইচ ইনক্লুড ব্লা 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 ব্লা। যদি রিডাকশন করে দেই তাহলে হুইচটা কেটে দিব, ইনক্লুডটা কি হবে ভাই এবং বোনের আমার বলেন? Including. ইনক্লুডিং হয়ে যাবে, গুড। ইনক্লুডিং হায়ার ইনফ্লেশনারি প্রেশার, ওয়াইল ক্রাইসিস, হ্যাঁ, এন্ড হচ্ছে গিয়ে কি, এখানটা এ হবে, এ সরি দা হবে, দা,
দ্য অয়েল ক্রাইসিস অ্যান্ড সাপ্লাই চেইন ডিসরাপশনস হয়ে গেল, শেষ। এবার কি করব? আমরা বলবো দাদা দাদা থ্রি অয়েল মেজর ক্রাইসিস, ক্রাইসিসের ওইখানে থ্রি বুঝিনি আমি। মেজর মেজর দিলে ভালো হতো না দাদা? কারণ হ্যাঁ ক্রাইসিস তো বলতে আরো পারেন, থ্রি অনেকগুলো আছে, মেজর। তাই না? হ্যাঁ বলতে পারেন হ্যাঁ। আপনি এইভাবেই তো, এই যে অ্যাডজেক্টিফাই করা, হ্যাঁ, এইটাই হচ্ছে সেন্টেন্স মেকিং এর মানে অ্যাডভান্স রাইটিং এর এটা একটা ইম্পর্টেন্ট একটা টুল, আর কিছুই না। থ্যাংক ইউ, সুন্দর জিনিস বলেছেন তো। দাদা অয়েল ক্রাইসিসের ওইখানে কি এনার্জি ক্রাইসিস ইউজ করা যায় না? কারণ আমরা তো লিখতে অয়েলের পারেন, সাথে গ্যাসেরও ক্রাইসিস ফেস করতেছি। লেখেন, আপনি লেখেন এনার্জি ক্রাইসিস, হয়ে গেল। ঠিক আছে, এনার্জি ক্রাইসিস। দিস essay will what? This essay will briefly outline the ongoing situation, বর্তমান যে সিচুয়েশনটা আছে, অনগোয়িং সিচুয়েশন, ঠিক আছে, ইন দা মিডল ইস্ট বিফোর describing this essay will briefly outline the ongoing situation in the Middle East before describing, আমরা কি লিখবো, যে issues which are faced by Bangladesh's economy, which are faced by Bangladesh's economy, which যদি কেটে দেই আর যদি কেটে দেই তাহলে কি হবে, faced by Bangladesh's economy. বাংলাদেশ দ্যাট ইজ আওয়ার ইন্ট্রোডাকশন। দেখেন একদম র একটা লেখা লিখলাম, যে ডিউ টু দ্য প্রিভেইলিং কন্ডিশনস ইন দ্য মিডল ইস্ট witnessing the US-Israel-led army's brutal invasion, several unprecedented issues have become apparent in many economies. Consequently, the economy of Bangladesh has also been enduring three major challenges, including higher inflationary pressure, energy crisis, and supply chain disruptions. This essay will briefly outline the ongoing situation in the Middle East before describing issues faced by um, বাংলাদেশের ইকোনমি। এখানে ইস্যুজের পরিবর্তে সাথে লিখে দিব যে অ্যাবোভ মেনশনড ইস্যুস। অ্যাবোভ মেনশন ইস্যুস মানে কি, ওই যে থ্রি চ্যালেঞ্জেস যেটা আমরা বললাম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দা দিতে বলছে, দিলাম, সমস্যা নেই। তাহলে আমাদের ইন্ট্রোডাকশন লেখা শেষ, যদিও ইন্ট্রোডাকশন বড় হয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি, কারণ এটা তো অনেক বড় টপিক, এটাও সত্যি কথা। অলমোস্ট 68টা ওয়ার্ড লিখছে এখানে। তাহলে এটা হচ্ছে কি আমাদের কি ইন্ট্রোডাকশন। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এবার মিডল ইস্ট ক্রাইসিসটাকে একটু ব্রিফলি আউটলাইন করা, ঠিক আছে। তাহলে এবার ব্রিফলি কিভাবে আউটলাইন করতে পারেন বলেন, শুনুন। দাদা আমরা কি মিডল ইস্টের ওই ক্রাইসিসের হিস্ট্রিটা একটু বলতে পারি, যে আসলে কোত্থেকে শুরু হয়েছে, মানে এনশিয়েন্ট ভাবে যে শুরুটা কিভাবে দেখেন, হয়েছে সেখান থেকে। যদি বিসিএস এর ফোকাস রাইটিং মানে এসে আপনি লেখেন, ঠিক আছে, জি দাদা। সেক্ষেত্রে আপনি ধরেন যে একটা টাইম ফ্রেম তৈরি করতে পারেন। কিরকম তৈরি করতে পারেন? ধরেন এই ডান দিক দিয়ে লিখতে পারেন। হুম। ধরুন সবাইকে আমি দেখাই, দেখেন, হ্যাঁ। ধরেন আপনি আপনার লেখাটা এমন ভাবে তৈরি করতেছেন, এই যে দেখেন, এই যে ধরেন আপনার লেখাটা হচ্ছে এরকম, ঠিক আছে। এই কাজটা আমি খুব প্রেফার করি এক্সাম হলে, মানে যদি বিশেষ পরীক্ষা দেন, কারণ এখানে 50 মার্কের এসে থাকবে, সো ইউ উইল বি রাইটিং এ লট, অনেক লিখবেন আপনি, ঠিক না। এই যে এখানে এসে মনে করেন আপনি, মনে করেন উদাহরণস্বরূপ বলতেছি, মনে করেন একটা বুলেট পয়েন্ট দিয়ে আপনি বেলফোর্ট ডিক্লারেশনটা লিখলেন, ঠিক আছে। তারপরে মনে করেন হ্যাঁ, যে, জি দাদা আমি এগুলোই বলতে চাচ্ছিলাম হ্যাঁ, আর কি, তারপরে প্রিভিয়াস মনে ইয়ার করেন যে এক্সপেক্ট। 47-এ ইসরায়েল গঠন হইলো, সেটা লিখলেন, হ্যাঁ। তারপর মনে করেন যে 4টা ইসলামিক আরব রেভলিউশন ইসরায়েলের যুদ্ধ হয়েছে, 1979। হ্যাঁ ওইটা যাই হোক সেটা দিবেন আর কি। 47, এই সরি 4টা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে সেটা মেনশন করলেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইয়েদের কাছ থেকে সিনাই উপত্যকা নাকি যেন ছিনিয়ে নিছে, ঠিক আছে। তারপর গোলান মালভূমি ছিঁড়ে নিয়েছে, হ্যাঁ। তারপর আবার ইয়ের মধ্যস্থতা চুক্তি হয়েছে, এরকম দিতে পারেন।
তারপর মনে করেন বললেন যে লাস্ট ইয়ার 2025-এ B2 বোমারু বিমান দিয়ে আক্রমণ করা হয়েছে, হ্যাঁ। তারপর মনে করেন এই বছর যুদ্ধ শুরু হয়ে হরমুজ প্রণালী মোটামুটি শাটডাউন হয়ে গেছে। এরকম একটা 17ই অক্টোবরের ঘটনা টটনা দিয়ে আর কি হ্যাঁ, শুরু করছে। এরকম একটা জিনিস ক্রনিকেল আপনি তৈরি করতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম, কিন্তু বিষয়টা হচ্ছে ব্যাংক ফোকাস রাইটিং এ ইউ উইল নট বি অফার্ড দিস টাইম। আপনাকে এতটা সময় ওরা দিবে না, এটা হলো গিয়ে প্রবলেম, ঠিক আছে। এই জন্য আমরা বলি যে আপনি পড়ে রাখবেন, মানে এমন ভাবে পড়ে রাখবেন সো দ্যাট আপনি পরীক্ষা হলে এটা প্রয়োগ করতে পারেন। এটা এখন বিসিএস এর এক্সাম হোক বা ব্যাংকের এক্সাম হোক, মনে করেন পরীক্ষা হলে টাইম পাইছেন, লেখা ফেলান, ধুমধাম ধুমধাম লেখা ফেলান। যে লেখা সে কিন্তু ঠিকই লিখবে, ঠিক আছে। যেমন এডির এক্সামে আমাদের একটা প্রশ্ন আসলে বললাম না যে এনভায়রনমেন্টাল প্রবলেম নিয়ে, ওইখানে আমি একটা কাজ করছিলাম। আমি একটা লাইন ইচ্ছে করে টেনেছিলাম যে মোস্ট অফ দা কার্বন ইমিশন অ্যাকচুয়ালি কি বলে টেক্স প্লেস ডিউ টু দা হেভিলি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপড নেশনস হুইচ ইজ শোন ইন দ্য ফিগার 1। এটা লিখে আমি করছি কি ফিগার 1 দিয়ে মনে করেন 20 সেকেন্ডের মধ্যে একটা ফিগার ড্র করছে, ঠিক আছে। 20 সেকেন্ডের মধ্যে একটা ফিগার ড্র করছে, যে ফিগারটা এক্সপ্লেইন করতেছে যে হ্যাঁ কার্বন ইমিশনে হাইয়েস্ট মোটামুটি চীন, রাশিয়া, ইন্ডিয়া, ঠিক আছে, আমেরিকা, হ্যাঁ এই এই নেশনস গুলা। সো এই যে প্রম্পট একটা রেসপন্স করে ফেলতে করতে পারলে আপনি মনে রাখবেন অ্যাটলিস্ট 1 মার্ক হলো আগায় যাবেন। এই জন্য আমি বারবার বলি যে প্র্যাকটিস করতে 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 মানে থিতু হতে হবে জিনিসটাতে, ঠিক আছে। থিতু না হলে আপনি যতই মানে মারামারি করেন লাভ হবে না, যতই কোর্স করেন, হ্যান করেন, ত্যান করেন, ঠিক আছে, কোনো কিছুতেই কি হবে না, কিচ্ছু হবে না। কি বললাম বুঝতে পারছেন জিনিসটা? সবাই একটু বলেন তো। জি দাদা। জি দাদা, জি দাদা, পয়েন্ট So, বুঝতে পারছি। এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে আহ কি করতে হবে, কি বলে যে বর্তমান যেই মিডল ইস্ট ক্রাইসিসটা চলতেছে এটাকে একটু সামারি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা তাহলে কি লিখতে পারি, আমরা তাহলে কি লিখতে পারি বলেন। আমরা লিখতে পারি যে টু বিগিন উইথ, প্রথমত, হ্যাঁ আমরা ধরেন একটা কিছু লিখলাম, ওকে, যে টু বিগিন উইথ কি লিখতে পারি দেখেন। তাহলে এটা তো আমাদের যেহেতু ইউজ করবো না, এটা আমি ডিলিট করে দিলাম, হ্যাঁ এটা আমার কোনো কাজে লাগবে না। বাট দিতে পারলে কিন্তু নিঃসন্দেহে ইট উইল বি এ ভেরি গুড ডিসিশন যদি পারেন আপনি, হ্যাঁ। আপনি কি বলতে পারেন, টু বিগিন উইথ এটা আমরা শিখেছিলাম যে প্রথমত, নেক্সট প্যারাটা শুরু করার সময় প্রথমত লিখলে খুব মানে ভালো হয়, ঠিক আছে। টু বিগিন উইথ আমরা কি বলবো, আমরা বলবো যে দা দা এক্সিস্টিং কনফ্লিক্ট, বিদ্যমান যেই কনফ্লিক্টটা আছে বিটুইন কি, বিটুইন ইসরায়েল, হ্যাঁ ইসরায়েল অ্যান্ড দা হোয়াট, অ্যান্ড ওদের একটা নাম আছে কিন্তু জানেন কিনা আমি জানি না, এক্সিস অফ রেজিস্ট্যান্স, নামটা শুনছেন হয়তো বা, ঠিক আছে, এক্সিস অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে। মানে কি, এটার মানে হচ্ছে যে এই যে আপনার হামাস, হিজবুল্লাহ, তারপরে হচ্ছে প্যালেস্টাইন, তারপরে হচ্ছে হুতি আপনার হুতি হুতি আছে, ইরান, হুতি। হুতি, এরা সবাই মিলে হচ্ছে বেসিক্যালি একটা গ্রুপ, এটাকে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স। তো টু বিগিন উইথ দ্য এক্সিস্টিং কনফ্লিক্ট বিটুইন ইসরায়েল অ্যান্ড দ্য এক্সিস অফ রেজিস্ট্যান্স ডেটেরিওরেটেড, সুন্দর একটা ওয়ার্ড দিলাম, ডেটেরিওরেটেড, অবনতি ঘটলো, অবস্থার কি ঘটলো, অবনতি ঘটলো, ঠিক আছে। Deteriorated when 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 the USA যখন কি হয় এই অবস্থাটা, আমাদের তো অনেক বড় ইতিহাস লেখা পসিবল না, মোটামুটি একটা ইতিহাস লিখতে হবে, ঠিক আছে। সো টু বিগিন উইথ দ্য এক্সিস্টিং কনফ্লিক্ট বিটুইন, মানে ইসরায়েলের সাথে তো মোটামুটি গাজার যে ইস্যুটা রানিং থাকেই সবসময়, এমন কোনো দিন নাই যেখানে মারামারি নাই। সো ওই অবস্থাটা ডেটোরিয়েটেড হইলো, মানে অবস্থাটা খারাপ হয়ে গেল। কখন খারাপ হইলো, হোয়েন দ্য ইউএসএ লেড আর্মি, হোয়েন দ্য ইউএসএ লেড আর্মি, আর্মি কি করলো বলেন তো, হ্যালো, মানে operate air strike in Iran, operate air strike in the name of ওই এটা অপারেশন আপনি এইভাবে বলবেন Interrupted when their the US led army
কন্ডাক্টেড, ঠিক আছে, কন্ডাক্টেড প্রিসিশন, প্রিসিশন, আমরা এই কথাটা কিন্তু বলেছিলাম যে প্রিসিশন স্ট্রাইক, ঠিক আছে, হ্যাঁ, যে প্রিসিশন স্ট্রাইক when the US-led army conducted precision strike on Iran's nuclear sites and targeted most of the prominent leaders. এই যে মানে কি হলো, প্রথমত বিদ্যমান যেই সংঘর্ষটা ছিল বা সংঘাতটা ছিল ইসরায়েলের সাথে এক্সিস অফ রেজিস্ট্যান্সের, এটা কি হলো, অবনতি ঘটলো যখন কি হলো, আপনার ইউএস আর্মি ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে প্রিসিশন স্ট্রাইক করা শুরু করে দিল, আর টার্গেট করলো কাদেরকে, বেশিরভাগ প্রমিনেন্ট লিডারদেরকে, ঠিক আছে। এই যে জিনিসটা কমা দিয়ে লিখবো, আম, আহ, কি বলবো যে হুইচ কিল্ড, resulting বলেন। হ্যাঁ বলতে পারেন হুইচ কিল্ড ইটস সুপ্রিম লিডার, সুপ্রিম লিডার। ইরানের সুপ্রিম লিডারের নাম কি বলেন? আয়াতুল্লাহ আল আয়াতুল্লাহ খামেনি। রুহুল্লাহ খামেনি। হ্যাঁ, আয়াতুল্লাহ আল খমিনি, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে, অনেকেই খালি কি বলে আয়াতুল্লাহ খমিনি নাকি, হুম, অনেকে কি বলেন, শুধু আয়াতুল্লাহ খমেনি বলেন। সো আয়াতুল্লাহ খমেনি বললে হবে না, বলতে হবে কি আয়াতুল্লাহ আলী খামেনি, নাকি উচ্চারণটি হবে না? জি দাদা, আয়াতুল্লাহ আলী খামেনি দাদা। হ্যাঁ, আয়াতুল্লাহ আলী খামেনি। কিভাবে লিখবো বানানটা, বানান তো মনে নাই, বানান কি বলতে, আয়া, আমাদের লিখি আয়া AYATULLAH আলী TU। খমেনি, ঠিক আছে না? দাদা খামেনি হবে, খোমেনি হচ্ছে আগের, মানে 1979-এ যিনি ছিলেন উনি হচ্ছে খামেনি, ঠিক খোমেনি। আছে এবার। হ্যাঁ রাইট, এবার ঠিক আছে। ওকে, বানান দেখে নিন, নো প্রবলেম, আমার এটা তেমন কোনো ইস্যুস হবে না। তো যখন কি হয়, দাদা এক্সিস অফ রেজিস্ট্যান্স দিয়ে এটা কি বলছিলেন, এটা বুঝি নাই। এটা কাদেরকে বোঝায় তাই তো, এটা বোঝানো হয় বেসিক্যালি হ্যাঁ, যারা হচ্ছে আপনার এই যে করছিল, ইসরায়েলের বিরুদ্ধে যারা হচ্ছে পজিশন নিয়েছিল, যেমন ধরেন প্যালেস্টাইন, হিজবুল্লাহ, হামাস, তারপরে ইয়েমেনে আছে হুতি, ঠিক আছে, ইরান, এই রাষ্ট্রগুলোকে এই রাষ্ট্র এবং গ্রুপটাকে বলা হয় আপনার কি, যে এটা হচ্ছে এক্সিস অফ রেজিস্ট্যান্স, মানে ইরানের এগিয়ে এসে তারা প্রতিরোধ ঘোষণা করতেছে, এরকম বিষয়টা, ওকে। জি আমরা কি দাদা বলবো বুঝতে যে পারছি। এটা প্রক্সি ঘটলো, নেটওয়ার্ক বলতে পারে না দাদা, আমরা তো ভালো একটা শব্দ আছে প্রক্সি নেটওয়ার্ক। বলতে পারেন, কিন্তু প্রক্সি নেটওয়ার্কটা আসলে একটু খারাপ শোনায়, তাই বলবো না, ঠিক আছে। ওকে, দ্যাটস এক্সিস অফ নেগেটিভ শোনা যায়। রেজিস্ট্যান্স, ভালো শোনায়, প্রক্সি নেটওয়ার্কটা বললে ওটা ভালো লাগবে না। হুইচ কিল্ড ইটস, কি বলবো যে ইটস সুপ্রিম লিডার, ঠিক আছে, ওকে। তো এখন আম, কি বলবো যে আমরা এখন বলবো কি যে অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে কি হলো, অ্যাজ এ রেজাল্ট, সরি অ্যাজ এ রেজাল্ট বলবো না, ইন রেসপন্স টু দিস, ইন রেসপন্স টু দিস, এটার জবাবে বা প্রত্যুত্তরে, ঠিক আছে। এই যে একটা জিনিস শিখাই দিলাম, এটা শিখে রাখবেন, হ্যাঁ, এটা আমি ভাই কোনোদিন আপনাকে আসলে মুখস্থ করতে পারবো না আনলেস ইউ রিড। ইন রেসপন্স টু দিস, এটা শিখলেন, হ্যাঁ। এটা ছাড়া আপনি আর একটা কি বলতে পারেন, আপনি এটা বলতে পারেন ইন এ রিটালিয়েটরি রেসপন্স, মানে প্রত্যুত্তরে জবাব দেওয়া, সমুচিত জবাব দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা এটা শিখে ফেলবো, এটা আমরা শিখে ফেলতে হবে, এটা আমরা কোনো ভুলবো না। ভুলবো কখনো আমরা তাহলে? হ্যালো, হ্যাঁ দাদা। ভুলা যাবে না, ঠিক আছে, ভুললেই কিন্তু সমস্যা হয়ে যাবে, ওকে। কাউন্টার মুভও বলতে পারতাম এক কথায়। সবাই পারে, পত্রিকা অ্যাভেলেবল আছে, দেয়া থাকে। হ্যাঁ, কি বলছেন বুঝি নাই। অন্য কাউটা ভালো লাগে, কিন্তু ওনারটাই ভালো। তাহলে কি বললাম, ইন রেসপন্স টু দিস, ইরান, ইরান অ্যান্ড ইটস অ্যালাইস, মনে রাখবেন,
আপনার লেখা দিয়ে স্যারকে বুঝাইতে হবে যে স্যার আমি কিন্তু পত্রিকাটা পড়ি। ইন রেসপন্স টু দিস, ইরান অ্যান্ড ইটস অ্যালাইস, কি বলতে পারি বলেন? হ্যালো। পাল্টা জবাব কি দিতে, পাল্টা জবাবের আমরা কি হ্যাঁ, শব্দ আমরা ব্যবহার বললাম করবো? তো পাল্টা জবাব ইরান এবং তার অ্যালাই গুলা কি করলো বলেন? কাউন্টার স্ট্রাইক। হ্যাঁ, কাউন্টার স্ট্রাইক। কাউন্টার স্ট্রাইক করলো। ঘাঁটিগুলোকে আক্রমণ করেছিল। কাউন্টার স্ট্রাইক করলো। কাউন্টার স্ট্রাইক করলো বললে হবে? আর একটু সুন্দর ইংলিশ বলতে হবে না ভাই? হ্যাঁ, স্যার এখানে আমরা কমা দিয়ে ইরান অ্যান্ড ইটস অ্যালায়েন্স, তারপর হচ্ছে ওয়ান্টেড টু সিক রিভেঞ্জ, তারপরে Iran and its allies conducted air strike. পিডামু আপনারা যে পড়ালেখা করেন না সবগুলো মারা উচিত ধরে, ঠিক আছে? একটাও পড়াশোনা করেন না, আমি শিওর তো। আপনি বলবেন যে ইরান অ্যান্ড ইটস অ্যালাইস কি হবে? ক্লোজড। ঠিক আছে, কি কি ক্লোজ করে দিল? হরমুজ ক্লোজ দা হরমুজ Hormuz স্ট্রেইট। এবারে হরমুজ স্ট্রেটের স্ট্রেট অফ অ্যাডজেক্টিভ ক্লজ হুইচ ইজ কি? হুইচ ইজ দা মেরিটাইম চোক পয়েন্ট, যেটা হচ্ছে মেরিটাইম চোক পয়েন্ট। ঠিক আছে, হ্যাঁ, মেরিটাইম চোক পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে কি মেরিটাইম চোক পয়েন্ট। ক্যারিং ক্যারিং অলমোস্ট কত পার্সেন্ট তেল ক্যারি করে থাকে বলেন তো গ্লোবাল? 20%। 20%, অলমোস্ট 20% অফ কি অয়েল। ঠিক আছে, ক্যারিং ওয়ার্ডটাও ভালো লাগে না। ঠিক আছে, আমরা কি লিখবো? ট্রান্সপোর্টিং। অলমোস্ট 20% অফ গ্লোবাল অয়েল সাপ্লাই। ঠিক আছে, অফ গ্লোবাল অয়েল সাপ্লাই। কিন্তু ওয়ার্ডটা আমার কাছে ভালো লাগে না, আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, মানে সেন্টেন্সটাই ভালো লাগে না। ইন রেসপন্স টু দিস ইরান, ট্রান্সপোর্টিং এর জায়গায় দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কনভের কথা লেখা বলেন কেন? না, কথা বলতে না, কথা বলেন কেন? In response to this, Iran and its allies close to the Hormuz Strait, the maritime choke point, আহ, এখানে লিখবো, এটাকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, used to supply, used for what? Um, used for 20% oil supply globally, এটুকু আমি লিখলাম। ঠিক আছে, ইন রেসপন্স টু দিস ইরান অ্যান্ড ইটস অ্যালাইস ক্লোজ দ্য হরমুজ স্ট্রেট, দ্য মেরিটাইম চোক পয়েন্ট ইউজড ফর 20% অয়েল সাপ্লাই গ্লোবালি, বৈশ্বিকভাবে যেটা ব্যবহার করা হয় 20% তেল পরিবহন করার জন্য। আচ্ছা, এটা বন্ধ করে দিল, তারপর কি হলো? এবার কি লিখবো? যে চুক্তির একটা যে সম্ভাবনা বারবার দেখা গিয়েছে, ঠিক আছে, তাই না? Despite several talks, অনেক, শুধু টক্স বলবো না, ডিপ্লোম্যাটিক টক্স, অনেকগুলা ডিপ্লোম্যাটিক টক হয়েছে। ঠিক আছে, এন্ড স্যার নেগোসিয়েশন দেওয়া যাবে? হ্যাঁ, নেগোসিয়েশন দেওয়া টক্সের যাবে? জায়গায় চ্যাট দিলে বলতে সুন্দর পারেন হয় না? যে ডিসপাইট সেভারাল ডিপ্লোম্যাটিক টকস এন্ড নেগোসিয়েশনস, এভাবে বলতে পারেন। গুড, নেগোসিয়েশনস। ঠিক আছে, আমরা কি লিখবো? যে বোথ পার্টিস, এই দেখেন কথাকে সুন্দর করি কিভাবে, যে বোথ পার্টিস থ্যাঙ্কস টু দেয়ার অ্যাডামেন্ট পজিশন। অ্যাডামেন্ট মানে কি? একগুয়ে। থ্যাঙ্কস টু দেয়ার অ্যাডামেন্ট পজিশন, বোথ পার্টিস, তাদের অ্যাডামেন্ট পজিশনের কারণে, হ্যাভ ফেইলড টু রিচ এ হোয়াট বলেন? আপনার মতো বা রিচ ওয়ার্ডটা কমন মনে হচ্ছে, ফেইল টু সাইন
অ্যান এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট, ঠিক আছে? ঠিক আছে না? বর্তমান কন্ডিশনটা মোটামুটি আমরা তুলে ধরতে পারছি না? Yes. এখন আপনি বলতে পারেন যে সুমন ভাই লেখার জন্য তো অনেক কিছুই আছে, এইটুকু লিখলে কি হবে? এখন ভাই আমাকে তো সময় দিবেন না আপনার এত, আসলে ঠিক না? আমি ধরেন দেখেন দুইটা প্যারাগ্রাফে অলমোস্ট মনে 150 ওয়ার্ড লিখে ফেলেছি, দেখেন এই দেখেন কত ওয়ার্ড টাইপ করে ফেলছি, 149। দেখছেন কত মিজার করে আমি লিখি? আমার মনে হয়েছে 150, ও বলতেছে না তুমি 149 ওয়ার্ড লিখছো, মাত্র একটা ওয়ার্ড কম হয়েছে। ইন্টারেস্টিং না বিষয়টা? হ্যাঁ, হ্যালো, ব্যাপারটা কি জি দাদা। ইন্টারেস্টিং? এটা কিন্তু মানে আপনি যখন দীর্ঘদিন লিখবেন, লিখতে 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 আপনার এই হাতটা সৃষ্টি হবে যে মোটামুটি বুঝতে পারবেন যে আমি এইটুকু লিখি, ঠিক আছে? ট্রিকিং তাহলে আমরা একদম। এইটুকুই লিখলাম, এইটুকু লিখলাম, ঠিক আছে? এবার আমরা কি লিখবো? যে অ্যাজ অফ নাও, অ্যাজ অফ নাও মানে কি বলেন তো? As of late, মানে এই প্রেজেন্ট, মুহূর্ত বর্তমানে। পর্যন্ত। এখন পর্যন্ত অ্যাজ অফ নাও মানে হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত কি হচ্ছে না বলেন তো? হ্যাঁ, সাইন হচ্ছে না দাদা। আচ্ছা যদি না পারেন তাহলে লিখেন অ্যাজ অফ নাও কোনো ব্লা একটা ব্লা ব্লা পার্মানেন্ট ঠিক সলিউশন আছে? আসতেছে না আর কি, মানে আমরা এটা এইটুকুই, সারা আমরা এখনো 150 ওয়ার্ড চলতে লিখে পারছে না। ফেলছি, আমরা তো বেশি লিখতেও পারবো না, তো আমি এইটুকুই লিখলাম, থাক, সমস্যা তো নাই। আমার তো টার্গেট হচ্ছে ওয়ার্ডের ভ্যারাইটি, সেন্টেন্সের স্ট্রাকচারের ভ্যারাইটি, জিনিসগুলো ক্লিয়ার করা, ঠিক আছে? আমরা লিখি, তা আমরা এইটুকুই নিলাম, যান, এইটুকু আমাদের হইলো। তাহলে আমাদের কি হইলো? আমরা ইন্ট্রো দিলাম, ইন্ট্রো দেওয়ার পরে এই অনগোয়িং সিচুয়েশনটাকে আউটলাইন করলাম ব্রিফলি, এই যে আমরা এটাকে মার্ক করলাম যে আমরা এটাকে এই কাজটা করছি, ঠিক আছে? এখন আমরা কি করব? এই যে করব, আমাদের বর্তমান অবস্থাটা বলবো, ঠিক আছে? এইবার দেখেন, ইন দা ফলোয়িং, নিম্নে, ইন দা ফলোয়িং আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ইন দা ফলোয়িং। তো এটা কাজ করতে পারেন, যেহেতু নতুন প্যারাগ্রাফ শুরু করবেন আপনি একটা মেনটেন করবেন, মানে এরকম একটা জিনিস মেনটেন করবেন, ইন দা ফলোয়িং। ইন দা ফলোয়িং কি করতেছে? দা থ্রি মেজর, হ্যাঁ, থ্রি মেজর কি বলতে পারি? প্রেডিকেমেন্টস। প্রেডিকেমেন্ট মানে কি বলেন তো কেউ? দুঃখ বা বাধা। দুর্দশা। দুর্দশা, ঠিক আছে? প্রেডিকেমেন্টস। আর এই প্রেডিকেমেন্টস এর সিনোনিম কি বলেন? হ্যালো, বনি, বুঝি নাই। হিন্ডারস, Confusions. অ্যাগনি, প্রেডিকেমেন্টের, দাদা প্রেডিকেমেন্টের যে সিনোনিম আপনি বলবেন, ফ্লাইট, ফ্লাইট। আপনি কোয়াগমায়ার বলতে পারেন, ঠিক আছে? তারপরে প্লাইট বলতে পারেন, তবে একটা আনকমন একটা ওয়ার্ড আমি শিখাই দেবো, সেটা হচ্ছে কি জানেন? ট্রিবিউলেশন। তবে ট্রিবিউলেশনটা ইউজ করবেন না, এটা সাধারণত ইউজ করবেন আপনার ধরেন বিভিন্ন রকম ইমোশনাল সাফারিংস বা ফিজিক্যাল সাফারিংস এর ক্ষেত্রে। তবে ওয়ার্ডটা শিখে রাখবেন, ট্রিবিউলেশন, ট্রিবিউলেশন, ঠিক আছে? ইন দ্য ফলোয়িং থ্রি মেজর প্রেডিকেমেন্টস, ঠিক আছে, আমরা কি লিখবো? যে বিং এক্সপিরিয়েন্সড। এখন বিং এক্সপিরিয়েন্সড বাই দ্য ইকোনমি অফ বাংলাদেশ have been discussed। আচ্ছা, এখানে মেজর ক্লজটা কি? থ্রি মেজর প্রেডিকেমেন্টস, ঠিক আছে, হ্যাভ বিন ডিসকাসড। এবার এই থ্রি মেজর প্রেডিকেমেন্টস এর অ্যাডজেক্টিভ ক্লজটা কি ছিল বলেন তো কেউ একটু? that are being experienced. হুইচ আর বিং এক্সপিরিয়েন্সড, হুইচ কাটলাম আর কাটলাম বিং এক্সপিরিয়েন্সড, ঠিক আছে না তাহলে? আচ্ছা, তাহলে এটা লিখলাম। তাহলে আমি এখন কি করব? একটা প্যারা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? এই যে আপনারা যে প্রায় টাইম আমাদেরকে বলেন যে সুমন ভাই বুলেট পয়েন্ট করে কি লেখা যাইবো, হ্যাঁ এই যে নেন বুলেট পয়েন্ট করে দিচ্ছি আজকে থেকে এটাকে, ঠিক আছে? তা আমাদের প্রথম প্রবলেমটা কি ছিল? আমাদের প্রথম প্রবলেমটা ছিল যেন, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, হায়ার ইনফ্লেশনারি প্রেশার। আমরা একটু এগুলো কপি করে নিয়ে চলে আসি, ঠিক আছে? হায়ার ইনফ্লেশনারি প্রেশার। দেখেন
এই ভালো করে দেখে নিয়েন, হুদাই বিভিন্ন জায়গায় কমেন্ট বক্সে ইনবক্সে আমার মাইরেন না, ঠিক আছে? আপনাদের এই প্রশ্নের যন্ত্রণায় ভাই বিশ্বাস করেন মাথা মুথা গরম হয়ে যাবে বলতে আমার। এটা মনে হয় ভালোবাসা না, এটা হচ্ছে আপনাদের পড়াশোনার প্রতি আকর্ষণ নাই, তাই অবস্থা। এই দেখেন কেমনে লিখি আমি, শিখে রাখেন, দয়া করে আমার আর পেন দিয়েন না, ঠিক আছে? পায়ে ধরি, হাতে ধরি। এই দেখেন আপনি বড় হাতে ছোট হাতে যা মন চায় তা লিখবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই যে আমি এখন কি করবো দেখেন, এই তিনটার বুলেট পয়েন্ট দিব, আপনারা বলেন না বুলেট পয়েন্ট করা যাবে কিনা, দেখেন দিলাম। কোনো সমস্যা হয়েছে? হ্যালো? আচ্ছা, আপনি এত ঘুমে এখনো ঘুমে ধরলে হবে? হায়ার ইন, আমি গতকাল ঘুমে 4টা বাজে, 4টা বাজে ঘুমে 8টা 30 উঠে গেছে আবার। হায়ার ইনফ্লেশনারি প্রেশার। আচ্ছা, তাহলে আমরা কি করবো এখন, এটা একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? আমরা কি লিখবো দেখেন, আমি তাড়াতাড়ি করে লিখে ফেলি, দেখেন যে ফলোইং দা ফলোইং দা রাশিয়া ইউক্রেন ওয়ার, ঠিক আছে, ডোমেস্টিক, সরি, ডোমেস্টিক রিজার্ভস have been have been sorry have been uh, dwindling at an accelerated rate। যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কি হয়েছে, আহ, আমাদের যে ডোমেস্টিক রিজার্ভস আছে সেটা আসলে কমে যাচ্ছে, খুব দ্রুত কমে যাচ্ছে। ওকে, হ্যাঁ। তারপর কি হচ্ছে, কনজিকুয়েন্টলি বা অ্যাজ এ রেজাল্ট, যেটি আপনি লেখেন অ্যাজ এ রেজাল্ট দেয়ার ওয়াজ এ, আমরা কি লিখবো, দেয়ার ওয়াজ এ, সরি, অ্যাজ এ রেজাল্ট বাংলাদেশ একটু দাঁড়ান আমি একটু গুছিয়ে লিখি, যে ফলোইং দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার ডোমেস্টিক রিজার্ভস হ্যাভ বিন ডুইন্ডলিং এট অ্যান অ্যাক্সেলারেটেড রেট, ঠিক আছে? এবার এখানে কি করব দেখেন, এম ড্যাশ দিয়ে লিখবো এ ফ্যাক্ট, এটা কি করতেছে, যেটা হচ্ছে প্রভোকিং, ঠিক আছে, হায়ার ইনফ্লেশনারি প্রেশার। কি চাচ্ছেন বলেন? ফ্যান লাগাবেন, এখানে লাগাবেন তাহলে। ইনফ্লেশনারি প্রভোকিং এ হায়ার ইনফ্লেশনারি প্রভোকিং এ হায়ার ইনফ্লেশনারি প্রেশার, ঠিক আছে? ওকে, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার পরে কি হয়েছে আপনার, সেটা ই বলতে আচ্ছা, দিলাম, সমস্যা নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে কি হয়েছে, আমাদের ডোমেস্টিক রিজার্ভ কমতেছে, যা হায়ার ইনফ্লেশনের প্রেশারকে বাড়াইতেছে, ঠিক আছে? এবার আমরা কি লিখবো, ডিউ টু, এবার বলেন আমাদের এই যুদ্ধের কারণে কিভাবে ইনফ্লেশনারি প্রেশার বাড়তেছে বলেন তো। ডিউ টু দা সাডেন হাইক ইন অয়েল প্রাইস, oil and other energy sources প্রাইস, হঠাৎ করে এই যে দামটা বেড়ে গেছে, ঠিক আছে? বা আপনি শুধু অয়েল প্রাইসটাই মেনটেন করেন, সমস্যা নেই, দিতেছেন অয়েল প্রাইস, ঠিক আছে? কি হইতেছে, এটা বৃদ্ধির কারণে কি হচ্ছে, প্রাইসেস হবে, বেসিক্যালি প্রাইসেস হবে। কি হচ্ছে যে আহ, 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 কি হচ্ছে বলেন, কি লিখতে পারি আমরা, following the Russia-Ukraine war, domestic reserves have been dwindling at an accelerated rate, a fact provoking higher inflationary pressure. Due to the sudden hike in oil price, আমরা কি লিখবো যে primarily caused by the closure of the
হরমুজ স্ট্রেইট। এই যে ক্লোজার অফ দ্য লিখছি না, এই ওয়ার্ডটা শিখে রাখেন না, ক্লোজার অফ দ্য। এটা আমরা অনেকেই ইউজ করতে পারি না। কি বললাম বুঝতে পারছেন? লবণ দিয়ে জ্বরের ওষুধ খাইছে? ও খেলতেছে না শুনতেছে? তা কি নাই? এই আমাকে শুনতেছেন? হ্যাঁ দাদা, এখন শুনতেছি। আরে অডিওটা হঠাৎ করে নেটওয়ার্ক কলাপস করছে দেখছেন? এই যে আমি এই পর্যন্ত লিখছি দেখেন, আমি লিখছি যে প্রাইমারিলি কজড বাই দ্য ক্লোজার অফ দ্য হরমুজ স্ট্রেট। মূলত যা ঘটেছে হরমুজ স্ট্রেটের ক্লোজারের কারণে। তো অনেকেই খালি দেখবেন ইনস্ট্যান্টলি মনে পড়বে না। সো আমরা কি করব, আমরা এই ক্লোজার ওয়ার্ডটাকে ইউজ করব। বুঝতে পারছেন কি বলছি? হ্যালো? হ্যাঁ, একটু আবার বলেন। বললাম অনেকেই ক্লোজার ওয়ার্ডটা বলতে পারে না, সবাই খালি বলবে কি শাটডাউন বলবে। তা আপনি শাটডাউনটা বলবেন না, আপনি বলবেন হচ্ছে ক্লোজার। মনে থাকবে? জি। আচ্ছা, তো কি লিখবো? যে প্রাইমারি কজড বাই দ্য ক্লোজার অফ দ্য হরমোজ স্ট্রেট। আমরা কি লিখবো? আমরা লিখবো যে আহ, আমরা কি বলতে পারি? দাদা, এখানে যদি একটা ডেটা দেই যে অ্যাজ বাংলাদেশ মিটস 95% অফ ইটস অয়েল অ্যান্ড 30% ডেফিনেটলি, অফ ইটস ডেফিনেটলি লিখতে পারেন, গ্যাস এই যে অ্যাড করে রিকোয়ারমেন্টস দিচ্ছি। থ্রু ওকে, ইম্পোর্টস। ওকে, ওকে। আমরা কি লিখতে পারি? কত পার্সেন্ট ইম্পোর্ট করে এই চ্যানেল দিয়ে বলেন একটু আমাকে। দাদা, 95% অয়েল আর 30% গ্যাস ওকে, রিকোয়ারমেন্টস থ্রু ইম্পোর্টস। ওকে। আমি যে লিখে দিচ্ছি দেখেন, যে এই দেখেন, যে অ্যাজ বাংলাদেশ ইম্পোর্টস, বাংলাদেশ, সরি, বাংলাদেশ imports about 95% of its oil, ঠিক আছে, through this channel। হয়ে গেল, শেষ। অ্যাড করলাম, দেখেন পুরো পত্রিকার বাক্য দেখেন। ডিউ টু দ্য সাডেন হাইক ইন দ্য অয়েল প্রাইস প্রাইমারিলি caused by the closure of the Hormuz Strait as Bangladesh imports by 95% of its oil through the channel। এম ড্যাশ দিয়ে লিখলাম, কোনো সমস্যা নাই। দিয়ে আমি লিখবো যে ইনফ্লেশনারি, বা আমরা বলতে পারি কি অথরিটিস, কর্তৃপক্ষ, ঠিক আছে, হ্যাভ বিন ফোর্স টু কি করতে বাধ্য হয়েছে? ফোর্স টু এলেভেট, কি সে কি এলেভেট করতেছে? এনার্জি প্রাইসেস। ঠিক আছে বিষয়টা? ঠিক আছে। এটা কোর্সের জি জায়গাতে ভাইয়া। না কোর্স লেখা। আচ্ছা, এবার দেখেন, এই যেটা বাড়তেছে, আপনি আরো এক্সপ্লেন করতে পারেন মোর ওভার। এছাড়াও কি হচ্ছে বলেন? মানে এটা আমি লিখলাম, হ্যাঁ, এটাকে এক্সপ্লেন করলাম। এছাড়া এনার্জি ক্রাইসিস হচ্ছে, যেহেতু সাপ্লাই চেইন ডিসরাপশন ঘটতেছে। হ্যাঁ, সাপ্লাই চেইন ডিসরাপশনের কারণে কি হচ্ছে? এনার্জি ক্রাইসিস হচ্ছে। ঠিক আছে, তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এই সেকেন্ড প্যারাগ্রাফটা আমি এবার মিন করতে চাচ্ছি। তো এইখানে এসেই হয় কি, যদি আপনি খাতার মধ্যে গিয়ে এই বুলেট পয়েন্ট দিয়ে এইটুকু বাদ দিয়ে দেন, তাহলে জিনিসটা আসলে একটু খারাপ দেখা যাবে। তখন আমরা বলি যে তুমি এইটাকে যেমনে মন চায় লেখো, কোনো সমস্যা নাই, তো বুলেট পয়েন্টটা তুমি ভেবে তাল মিলিয়ে দাও, তাইলেই ওকে ডান। এই যেমন ধরেন আমি দিলাম, দেখেন এই যে এইভাবে দিবেন, দিলে সুন্দর লাগে। আপনি যেভাবে লেখেন সেভাবে রাইট, কোনো ভুল নাই। এবার আমরা এনার্জি ক্রাইসিসটাকে লিখি, যে এই মানুষ সিরিয়াল দিয়ে আপনার তেল কিনতেছে, মানুষের পক্ষে আপনার কি হচ্ছে, প্রয়োজনে তেল পাওয়া যাচ্ছে না, এটা আমি লিখতে পারি, তাই না? তা আমরা কি লিখতে পারি? দা সাডেন সাপ্লাই চেইন
ডিসরাপশন হ্যাজ কি বলতে পারি, হ্যাজ রেজাল্টেড ইন, হ্যাজ রেজাল্টেড ইন, আমরা কি লিখতে পারি, রেজাল্টেড ইন এ প্রেশার, প্রেশার অন হোয়াট, প্রেশার অন কান্ট্রিজ, কান্ট্রিজ, হ্যাঁ, কি ফুয়েল রিজার্ভ, ফুয়েল রিজার্ভস। আমাদের মতো দেশে সাধারণত অল্প কয়েকদিনের প্রেশার থাকে, মানে এই কি বলে যে স্টোরেজ থাকে, যেমন ধরেন যুক্তরাষ্ট্রের 4 মাসের মতো মনে হয়, 4 মাসের মতো আছে না? হ্যালো, 4 মাসের মতো রাখে, আর আমাদের 4 তো মাস 1 মাস বা 20-25 দিনের মতন থাকে আর কি, বিশ হ্যাঁ, পঁচিশ দিন বাংলাদেশ 30 তো দিন থাকে না। তাহলে সাডেন সাপ্লাই চেইন ডিসরাপশন কি হয়েছে, হ্যাজ রেজাল্টেড ইন প্রেশার অন দ্য কান্ট্রিজ ফুয়েল রিজার্ভস, ঠিক আছে। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে কি হচ্ছে, ফলশ্রুতিতে, ফলশ্রুতিতে দ্য প্রিভ্যালেন্স অফ লং কুই, লং কুই মানে কি বলেন তো বুদ্ধি করে? দীর্ঘ সারি। লাইনের লাইনের দীর্ঘ দীর্ঘ সারি সারি। দীর্ঘ দীর্ঘ সারি, প্রিফারেন্স অফ ওয়েল লং, রেকর্ডিং করা হচ্ছে। প্রিফারেন্স অফ লং কুই কিসের জন্য? ফর কালেক্টিং অয়েল। হ্যাঁ, আরেকটা হচ্ছে ওয়েল রেকর্ডিং করা হচ্ছে। হ্যাঁ, আমরা কি লিখবো যে দ্য প্রিফারেন্স অফ লং কুই, ঠিক আছে। আমরা কোথায় লিখবো এটা, কোথায় বলেন তো? লং কুইজ ফর রিফুয়েলিং ফিলিং স্টেশন fuel stations, good, at fuel stations কি হচ্ছে, has become, has become কি বলেন তো? হ্যালো, হ্যালো, A regular scenario. রেগুলার সিনারিও না বলে আমি তাহলে কি বলবো, কমন ফেনোমেনন, কি বললাম বলেন তো? এ এ নর্ম কমন ফেনোমেনন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তো এটা বুঝে গেলাম যে এটা তো একটা বিশাল কি গিরিঙ্গি লাগাই দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে একটু মিলাই দিই, এই যে মিলাই দিলাম, আবার এটাকে একটু মিলাই দিলাম বোঝার সুবিধার্থে, ঠিক আছে। এবার আমি কি লিখবো, আমরা লিখবো যে আমরা কি লিখবো যে দা কস্ট অফ পাবলিক ট্রান্সপোর্ট, সরি, দ্য কস্ট অফ ইউজিং পাবলিক ট্রান্সপোর্টস কি হয়েছে, হ্যাজ বাই কত পার্সেন্ট বেড়ে গেছে বলেন তো, কত পার্সেন্ট বেড়ে গেছে বলেন? 4% মেবি দাদা, 4%, 4% না যেন 3% এরকম আর কি। 4% 4%। অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আপনি লিখলেন, হ্যাঁ, এই যে ধরেন উপরে আপনি কি লিখলেন, উপরে লিখলেন যে 20% অয়েল সাপ্লাই রিজার্ভ, তাহলে এটা একটু মার্ক করে রাখি, হলুদ মার্ক। এই যে আমার নিউমেরিক্যাল ডাটাগুলো আসতেছে, তাহলে আমার কাজ কি, নিউমেরিক্যাল ডাটাগুলোকে রেফারেন্স করতে হবে, রেফারেন্স করতে হবে না বলুন তো বুদ্ধি করে? হ্যাঁ, জি দাদা। জি হ্যাঁ দাদা। দাদা। এই হ্যাঁ দাদা। রেফারেন্স করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বললাম যে এনার্জি ক্রাইসিসের কারণে এটা হয়েছে, একইভাবে আপনি সাপ্লাই চেইন ডিসরাপশনটা লিখে কনক্লুশনটা দিয়ে দিবেন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। এখন এই জায়গাটাতে এসে দেখেন আমি কতবার অলরেডি লিখে ফেলছি, অনেক অনেক লিখে ফেলছি অলরেডি, অলমোস্ট 267 বার লিখে ফেলছি, দেখছেন? হ্যাঁ, তাহলে এটা আমি লিখলাম, ভালো কথা। তা আমি ধরে নিচ্ছি যে আপনি এখানে এসে একটা কনক্লুশনও দিবেন, দিবেন তো নাকি? হ্যাঁ দাদা। আচ্ছা, হ্যাঁ আমি দাদা, ধরে হ্যাঁ নিচ্ছি, দাদা। আলোচনার সুবিধার্থে আমি ধরে নিলাম, হ্যাঁ। তো আমি যেমন প্রত্যেকটা ইয়েতেই 250 ওয়ার্ড 300 ওয়ার্ড লিখে শেষ করে দেই, তবে আমি যে কাজটা করব, 4-5টা আর্টিকেল লেখা হয়ে গেলে আমি ধরেন যে একদিন ফ্রি টাইমে বসে 4-5 ঘন্টা, মানে 2-3 ঘন্টা সময় নিয়ে ওই প্রত্যেকটা আর্টিকেলে যে একটা করে পয়েন্ট বাকি আছে ওগুলো অ্যাড করে করে দিয়ে একটা কমপ্লিট আর্টিকেল বানিয়ে দিব, কি বলছি বুঝতে পারছেন? সো দ্যাট আপনার কাছে এটা একটা প্রুফ হিসেবে থাকে যে এই জিনিসটা সুমন ভাই আমাদেরকে পড়াইছে, বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ দাদা। জি আচ্ছা, ভাইয়া। এখন এই যে আপনি কনক্লুশনটা দিবেন, ভালো কথা, আপনি মনে করেন এখানে একটা কনক্লুশন দিলেন, ঠিক আছে। তো কনক্লুশন দিলে আপনার লেখা শেষ। এবার আপনাদেরকে রেফারেন্সিং এর একটা স্টাইল কি দেখাইছিলাম মনে করে দেখেন,
আমি যেটা করছিলাম সেটা হইলো এই যে এই তথ্যের পাশেই ব্র্যাকেট দিয়ে বলছিলাম যে ভাই তুমি রেফারেন্স লিখে রেফারেন্স দিয়ে দাও। এটা মনে আছে আপনাদের? বলেন তো, মনে আছে কিনা? জি দাদা। মনে আছে? তো এই রেফারেন্সিংটা কিন্তু আমি পরীক্ষা হলে ফলো করতাম না, এক্সট্রিমলি সরি টু সে। আমার প্রেফারেন্সটা কিন্তু অন্যটা, সেটা আজকে আমি শিখাই। দেখেন, আমি যেটা করতাম পরীক্ষার হলে, এই যে 20% লিখছি না, এই যে 20% বোল্ড করে দিচ্ছি, এই 20%-এর পাশেই আমি সুপারস্ক্রিপ্ট করে লিখতাম 1। ভালো করে দেখেন, বড় করে দিচ্ছি বোঝার জন্য। সুপারস্ক্রিপ্ট করে কি লিখতাম? 1 লিখতাম। বাবা, আমি ক্লাস নিচ্ছি। এখন এই ওয়ানটা দেখা মাত্র টিচার বুঝতো যে এখানে রেফারেন্সিং করা আছে। কি বুঝতো বলেন তো? হ্যালো? হ্যাঁ দাদা, রেফারেন্স করা আছে। হ্যাঁ, দাদা রেফারেন্স আপনি কেমব্রিজ স্টাইল ফলো করতেছেন দাদা, কেমব্রিজ স্টাইল? না, এটা কেমব্রিজ স্টাইল না, এটা মোটামুটি আমাদের এটা যে বইয়ে বইয়ে বই আপনি দেওয়া আছে। পেপার লেখার সময় এভাবে যেটাই দেখতাম। হোক, যে স্টাইলই হোক ভাই শিখেন, ঠিক আছে? আমার দরকার, আমার জানার দরকার নেই যেটা কি স্টাইল, আমার ইউজ করলেই হবে। মূল আপনার কথা, দাদাকে বলতে দেন। আপনার দরকার টপিক বাদ দেখেন, উল্টা পাল্টা টপিক চলে যান, ঠিক আছে? এখন এই যে আপনি লিখলেন, হ্যাঁ, আমি কিন্তু খুব মানে মানে ভয়ঙ্কর ক্যান্ডিডেট। আপনাদেরকে আমি আগেও বলছি, এখনো বলতেছি যে ভাই আমি কিন্তু অ্যাজ এ ক্যান্ডিডেট খুব ভয়াবহ, ডিভাস্টেটিং ক্যান্ডিডেট। তো আমি সাধারণত তো বল পয়েন্ট দিয়ে লিখতাম, তাই না? তো কিছু বল পয়েন্ট পাওয়া যায় যেই বল পয়েন্টগুলোর কালি অটোমেটিক্যালি খুব গাঢ় হয়। তো পুরো লেখাটা লিখে, যেমন দেখেন এখানে যেখানে একটু মার্ক করা আছে, একটু বোল্ড করা আছে, এগুলো চোখে পড়তেছে। তো আমার পরীক্ষার হতে তো কিছু করা যায় না। আমি করতাম কি, এই কি পয়েন্টগুলোকে ওই একটু গাঢ় কালিতে লিখতাম, যেন টিচার বুঝতে পারে, সহজে তার চোখে ধরা পড়ে যে আচ্ছা ও এখানে রেফারেন্সিং করে। এবার ধরেন আমি কি করতাম দেখেন, আমি যখন কনক্লুশন মনে করেন যে হাবিজাবি লিখছি, লিখার পরে ওই পেজের নিচেই, আই রিপিট, ওই পেজের নিচেই আমরা এরকম একটা দাগ টেনে দিতাম। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, দাগ টেনে দিতাম, ঠিক আছে? হ্যাঁ, এই যে দাগটা টানলাম, এই দাগটা টেনে আমরা নিচে গিয়ে, আমি সবসময় পরীক্ষার হলে এই দুইটা ধরনের লেখার স্টাইল ফলো করছি, ঠিক আছে? দুইটা ধরনের লেখা ফলো করতাম। এই দেখেন, সরি, হ্যাঁ, এই আমার নর্মাল ফন্টের লেখা যা, আমি এই রেফারেন্স পার্টে গিয়ে এটারে আর একটু ছোট করে ফেলতাম, এরকম ছোট করে দিয়ে তাকে হচ্ছে আপনার ইটালিক স্টাইলে, মানে একটু কার্ভ করে লিখতাম, ঠিক আছে? তারপরে কি করতাম, রেফারেন্স দিয়ে দিতাম। তাহলে কি হইতো, আমার টিচার যখন আমার খাতাটা দেখতেছি, একটু ছোট করি, ভালো করে দেখেন, স্ক্রিপ্টটা দেখতেছে, টিচার দেখলো এখানে 1 2 3 মার্ক করা আছে, নিচে রেফারেন্স দেওয়া আছে, স্যার অটোমেটিক্যালি ইমপ্রেসড। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি এইভাবে লিখতে পারবো না, আমার অনেক লেখা, তাহলে আপনি লিখেন না। আপনি ডাটা লেখার সময় পাশেই ব্র্যাকেট দিয়ে লিখে দেন। আর আপনি যদি দক্ষতা দিয়ে লিখতে পারেন, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আপনি এরকম ভাবে লিখেও আমার মতো পরীক্ষা হলে টাইম পাবেন লেখার জন্য। কি বলছি বুঝতে পারছেন? জি হ্যালো? দাদা। হ্যাঁ দাদা। জিনিস বলি শোনেন, এই যে আপনি এক পেজ লিখলেন, দেখেন এই যে এক পেজে রেফারেন্স গুলো আপনি দিলেন, এখন লেখা তো আপনার এখানেই শেষ না, পরের পৃষ্ঠাও যাবে না ভাই? বলেন তো বুদ্ধি করে। যাবে দাদা, যাবে। যাবে। তো ওইখানে গিয়ে আমি কি করতাম, ওই বইয়ের নিয়মে এইখানকার রেফারেন্স গুলোকে আবার 1 2 3 দিতাম, আবার নিচে লাইন দিয়ে 1 2 3 দিয়ে রেফারেন্সিং করতাম। একেবারে প্রফেশনাল টোন। আপনি লিখবেন কম, বাট স্যারকে ইমপ্রেস করবেন বেশি। কারণ একটা লেখায় যখন টিচার এত রকম রাইটিং টুলস এর অ্যাপ্লিকেশন দেখে, তখন টিচার অটোমেটিক্যালি ইমপ্রেসড হয় ভাই, এটা গ্যারান্টেড। কি বলছি বুঝতে পারছেন? দাদা এটা আবার একটু বলবেন, মানে প্রতিটা পৃষ্ঠায় কি আলাদাভাবে রেফারেন্স দিব এরকম? ধরেন এখানে বাম পাশের পেজে আপনি 3টা নিউমেরিক্যাল ডাটা দিছেন, 1 2 3, নিচে 1 2 3 দিয়ে রেফারেন্স দিচ্ছেন, ঠিক আছে না? রাইট নাও ডান পাশের পেজেও মনে করেন আপনি 4টা নিউমেরিক্যাল ডেটা দিয়েছেন, ওগুলো কি তাহলে 3-এর পরে কি 4 5 6 7 দিবেন? দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বইয়ের নিয়ম কি, এই ডান পাশের পেজে এসেও 1 2 3 4 হবে, আবার নিচে দাগ দিয়ে রেফারেন্স 1 2 3 4 দিবেন। বুঝতে মোদ্দা পেরেছি। কথা, হাইলি প্রফেশনাল এন্ড সফিস্টিকেটেড প্রেজেন্টেশন। ডিড ইউ গেট মাই পয়েন্ট? জি দাদা। জি দাদা। হ্যাঁ দাদা। বিষয়টা হচ্ছে ভাই, আপনি কিভাবে লিখবেন আপনি নিজে জানেন।
আই এম অফারিং ইউ দ্য কাইন্ড অফ বেস্ট, কারণ আমি এগুলো অ্যাপ্লাই করছি পরীক্ষার হলে, এগুলো দিয়ে আমি মার্ক তুলছি, টিচারকে বুঝাইছি যে ভাই দেখেন আমি লিখতে পারি স্যার, ভাই বলার জন্য দুঃখিত স্যারকে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনাকে পরীক্ষার হলে প্রয়োগ করা শিখতে হবে, এর জন্যই বাসায় বসে পর্যাপ্ত পরিমাণ লিখতে হবে, ঠিক আছে? সো আমি অলমোস্ট 293 ওয়ার্ড লিখে ফেলছি আজকে, আর না লিখি, হ্যাঁ আমাকে ক্ষমা করেন। এই এই যে এই যে আমি মোটামুটি প্রত্যেকটা টপিকের 4 ভাগের 3 ভাগ লিখে দিচ্ছি, হ্যাঁ, একটা দুইটা প্যারা বাকি থাকে, এগুলো আমি কিন্তু ধুম করে সব লিখে পুরো লেকচার শিট সব আপডেট করে দেবো, দেখবেন। সো আজকের মতো এখানে বিদায়। আপনারা খুশি তো, না বিরক্ত হলেন বলেন? একটা কোশ্চেন দাদা, বলেন। দাদা দাদা বিষয়টা হচ্ছে যে ওই মানে আমাদের যে ফোকাসটা আসে ব্যাংকের ক্ষেত্রে, যেমন একটা দেখা যায় যে মধ্যপ্রাচ্যের মানে মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে কিংবা মধ্যপ্রাচ্যের সমস্যা নিয়ে আসে, না আমরা আসলে ওই ওই 300 পিস 300 ওয়ার্ড বা 350 ওয়ার্ড এটা, বা 3 পৃষ্ঠা বা 3.5 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা থাকে, কিন্তু এটা তো অনেক মানে ব্যাপক আকৃতির একটা মানে লেখা, কিন্তু এই ক্ষেত্রে আমরা কোন লাইনে যাব বা কোন দিক থেকে শুরু করব বা কোন দিকে ফোকাস করবো সেই জিনিসটাই বুঝতে পারি না। যেমন দাদা আমি বলছিলাম যে আমরা কি সেই 1917 সাল থেকে শুরু করব না কিভাবে শুরু করব, যেমন আপনি 3টা বিষয় ফোকাস করছেন, না আমরা কি ওই রকমের মানে কোনো একটা মানে ভাই নির্দিষ্ট আপনি জায়গায় একটু গদ্য বলে ফেলতেছেন, থামেন এবার বলি। শোনেন, ফোকাস রাইটিং মানে হচ্ছে ফোকাস করে লেখা। আমি তো বলেই দিয়েছি ইন্ট্রোডাকশনে, আপনি ক্লাস মন দিয়ে করবেন, আমি বলেই দিয়েছি ইন্ট্রোডাকশনে আপনি যা বলবেন পুরা ফোকাস আপনি তা লিখবেন। ধরেন আপনার পরীক্ষার হলে গিয়ে এই টপিকটাই আসছে, তো আপনার কাছে মনে হইলো যে ভাই আমি কি করব, এই বাংলাদেশ বলতেছি, আমি মিডল ইস্টের কোনো কাহিনীপত্র আমি লিখবো না, আমি সরাসরি লিখবো যে দিস এসে উইল ডিসকাস দ্য প্রবলেমস ফেসড বাই বাংলাদেশ। ঠিক আছে, আপনি সরাসরি এবার পরের পরের প্যারা থেকে লিখে দেন। মার্ক কি কম পাইবেন? না, মার্ক আপনি কম পাবেন না, কারণ আপনি তো বলেই দিয়েছেন যে আমি এইটা লিখবো। যখন টিচারকে বলে দিবেন যে আমি এটা লিখবো, দেন টিচার আপনাকে ওটার উপর ভিত্তি করে মার্কিং করবে। ফোকাস রাইটিং মানে কি কমপ্লিটলি ফোকাস টু দ্য টপিক, ঠিক আছে? ওর বাইরে আপনার লিখার দরকার নাই, একটা একটা প্যারাগ্রাফ লিখে ওটা সময় নষ্ট করবেন না। আপনাকে মনে করেন পরীক্ষা হলে প্রশ্ন দিল যে ইরান ইসরায়েল ওয়ার, গ্লোবাল ইম্প্যাক্ট অ্যান্ড সাজেশনস, তাহলে আপনি কি লিখবেন? সরাসরি বলেই দেবেন দিস এসে উইল ডিসকাস দ্য গ্লোবাল ইম্প্যাক্ট অফ দিস ওয়ার অ্যান্ড উইল অফার সাম সাজেশনস, শেষ। তাহলে একটা প্যারাগ্রাফে আপনি গ্লোবাল ইম্প্যাক্ট লিখবেন, আর একটা প্যারাগ্রাফে আপনি চাইলে বুলেট পয়েন্ট করে এরকম ভেঙে ভেঙে আপনি সাজেশন দিতে পারেন, যেভাবে দেন দেন, কোনো সমস্যা নাই। এর বাইরে আপনার লেখার কোনো সুযোগ নাই ভাই, কোনো দরকারও নাই। টিচার আপনার বলেই নাই যে তুমি ইরান ইসরায়েল যুদ্ধের 1950 সালের প্রেক্ষাপটটি নিয়ে এখন অ্যানালাইসিস করো, দরকার নাই তো, ওই প্যারাগ্রাফ দেওয়ার দরকারই নেই। কিভাবে লিখবেন সেটা একান্ত আপনি জানেন, এই কিভাবে লিখবেন এইটার উত্তর কখনো ভুল হবে না। বলেন আমাকে, দাদা লাস্ট একটা এটা কোশ্চেন ছিল আপনার দাদা। রাইটিং ক্যাপাসিটির উপরে, কারণ সুইচ করে নেই, আপনি কতটুকু লিখবেন এটার অ্যান্সার আমি কখনোই দিতে পারবো না। কেন পারবো না? কারণ আই ডোন্ট নো দ্য স্পিড অফ ইউর রাইটিং। যেমন ব্যক্তিগতভাবে আমার রাইটিং কিন্তু ভগবানের আশীর্বাদে, বলেন তো কি, স্লো, হ্যালো, অনেক স্ট্যান্ডার্ড। ফাস্ট যাই হোক হাতের লেখা তো খারাপ। আচ্ছা চমৎকার। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, আমার হাতের ভাই, আমি যদি লিখতাম আমার অভ্যাস থাকতো, আমি তো খুব কম লিখি, আমি সারাদিন করি সাইন, সাইন করি আর টাইপ করি, তাই না? সো আমার লিখার স্পিড খুবই স্লো এবং লেখার সৌন্দর্য খুব বাজে, জাস্ট পড়লে বুঝতে পারবেন আর কি, এইটুকুই। যে কারণে আমি হ্যান্ড রিটেন কোনো মানুষের সাথে শেয়ার করি না। সো আমার প্ল্যান থাকে ভাই আমি লিখবো হচ্ছে 2 পেজ, আমি ভাই কম লিখবো। এখন বাকিটুকু অ্যান্সার আপনি বুঝে নেন, যদি লেখায় কোয়ালিটি থাকে টিচার আপনাকে মার্ক করতে বাধ্য। ডিড ইউ গেট মাই পয়েন্ট? হ্যাঁ দাদা, ঠিক জি আছে। দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার লাস্ট কোশ্চেন নিব, বলেন কি কোশ্চেন দাদা করবেন? একটা কোশ্চেন দাদা ছিল। বলেন ভাইয়া বলেন। দাদা ওই তো আপনি বিকালে যে পোস্টটা শেয়ার করছিলেন, তো ওখানে স্যার দাদা ওই যে জিম্যাট ক্রিটিক্যাল রিজনিং বাইবেলের যে একটা সাইফুডস এর বইয়ের কথা বলছিলেন দাদা, ওই বইটার নাম কি এক্স্যাক্টলি একটু বলবেন? আমি বলছি যে সাইফুডসের একটা ক্রিটিক্যাল রিজনিং বই ছিল, বললেই হবে যে ভাই সাইফুডসের ক্রিটিক্যাল রিজনিং এর বইটা দেন, ঠিক আছে? আর জিমেটের যেটা আছে ওটা তো হচ্ছে পাওয়ার স্কোর ক্রিটিক্যাল রিজনিং বাইবেল, আমি বইয়ের নাম সরাসরি মেনশন করে দিয়েছি পোস্টে, দেখেন, ওকে?
দাদা ঠিক আছে দাদা, কোশ্চিন না, ধন্যবাদ। আমার একটা ইয়ে, আমি গতদিনও বলছিলাম যে ওই যে জামিল স্যারের ওইটা যদি একটু কাইন্ডলি দেখতেন। জামিল স্যারের ওই একটা ক্লাস মিসিং ছিল তো, ওটা আজকে দিয়ে দিয়েছি, না আপনারা না না কালকে দাদা, আমি গিয়ে ওনার সাথে অ্যাডমিশনটা পেয়ে যাবেন। নতুন করে নিতে চাচ্ছিলাম, মানে আমি ওই সময় ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য পারি নাই, আপনি বলছিলেন যে ওপেন করে আপনি দিব। একটা নাম্বার নোট করেন, ওই নাম্বারে কথা বলে আপনি ভর্তি হয়ে যান। 01721 দাদা এক সেকেন্ড। হ্যাঁ দাদা বলেন। 01721 টু 500 ওয়ান 500 673। 673। ওকে দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট সবাইকে, বাই বাই, ভালো থাকবেন। আর আমরা আমাদের রাইটিং ব্যাচে নতুন করে অ্যাডমিশন নিব তো, সো আপনারা কিন্তু গ্রামার ক্লাসগুলো আবার রিভিউ করতে পারবেন, মানে আমি নতুন করে আবার গ্রামার ক্লাস নিব, মানে একদিক দিয়ে ফোকাস চলবে আর একদিক দিয়ে গ্রামার ক্লাস চলবে। খুশি আপনারা? হ্যাঁ দাদা। আর অলরেডি তারেক ভাই দেখেন আপনাদের ম্যাথ দিয়ে দিচ্ছে, আইবি এর ম্যাথ দিয়ে দিচ্ছে, এবং তারেক ভাইকে আমি অলরেডি জানাই দিছি যে আপনি দয়া করে আপনার বাংলাদেশ ব্যাংকের যে প্রিভিয়াস কোশ্চেন সমাধানের যে ক্লাসটা আছে ওই ক্লাসগুলো সব দিয়ে দেন, আপনাদের সব দিয়ে দেওয়া হবে। আপনারা কালকে থেকে আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে প্রমোট করবেন, মানে উল্টাপাল্টা প্রমোট করবেন না, বন্ধুদেরকে বলবেন যে এখানে ভর্তি হোক, ভালো সার্ভিস পাবা। আপনারা সার্ভিস কি খারাপ পাইছেন এই পর্যন্ত আসতে পর্যন্ত? No, অনেক What a ভালো। commercial personality. দয়া করে ভাই আমার বিনীত অনুরোধ, এই Commercial বিভিন্ন গ্রুপে personality. গিয়ে, ঠিক আছে, এই উল্টা পাল্টা প্রশংসা করবেন না, ঠিক আছে? মানুষজন মনে করে কি আমি যে বট আন্দাজে। আইডি দিয়ে কাজ করি, মানুষজন মনে করে এক্সট্রিমলি সরি টু সে। বললেন আমাদের কথা বললেন, কিন্তু এমন ভাবে বললেন না যে মানুষ মনে করে যে আমরা ওই থাকে না পেইড এজেন্ট, ওইরকম যেন না ভাবে ভাই, ঠিক আছে? ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট সবাইকে। আজকে একটু Commercial ভাবে পড়াইছি personality. কারণ আমি লেকচার বুঝতে পারিনি, এই জন্য তো দুঃখিত আমি। নমস্কার দাদা। নমস্কার, আদাব সবাইকে, থ্যাংক ইউ।